ঝিলের মা মনে মনে বলে, এখনো তো মেয়েটার কোনো খোঁজ খবর পেলাম না। কখন ট্রেনে উঠেছে না কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে ছেলেটাও আমার কথা শুনে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কাউকে কিছু না বলে। আমি আর টেনশন নিতে পারছি না। অপরদিকে সাক্ষর মা সাক্ষ্যকে খুঁজতে থাকে। তখনই শতরূপা বল, সাক্ষ্য তো এখানে নেই। ও তো স্নানের পরেই তাড়াহুড়ো করে কোথায় যেন বেরিয়ে গেল। এদিকে তখনই মিনু এসে সবাইকে জুস সার্ভ করতে থাকে। তুতুল বলে, আচ্ছা তোমার মেয়ে ঝিল সে তো এখন ব্যাঙ্গালোর চলে গেছে তাই না? মিনু বলে, হ্যাঁ চলে গেছে ও ব্যাঙ্গালোরে। তুতুল বলে, নিশ্চয়ই অনেক টাকাই পাবে। তখন ঝিলের মা বলে, সেটা তো এখন বলতে পারবো না, এই তো সবে সবে গিয়েছে, দেখি কত পাই তারপরে তোমাদের জানাবো। শতরূপা বলে, আচ্ছা ও তো ব্যাঙ্গালোরে গেছে, নিশ্চয়ই ওখানে নতুন কাউকে পেয়ে যাবে, আবার নিশ্চয়ই প্রেম টেম করবে। তখনই ঝিলের মা বলে, আমি আমার মেয়ের ব্যাপারে এসব কথা শুনতে চাই না। আর এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের নাক না গলানোটাই ভালো। তখনই সাক্ষর মা বলে, আচ্ছা মিনু তুমি এত রেগে যাচ্ছ কেন? শতরূপা তো একটা কথার কথাই বলেছে। আর আমরা কি তোমাকে ভালোবাসি না? মিনু বলে, হ্যাঁ কত ভালোবাসেন সেটা আমি দেখেছি। তবুও কি বলুন তো, আমরা তো গরিব মানুষ, আমাদেরও কিছু কথা খারাপ লাগে। সাক্ষর মা বলে, আচ্ছা ঠিক আছে এখন এসব কথা বাদ দাও। এরপর ভ্রমরকে বলে সাক্ষ্যকে ফোন করার কথা, কিন্তু সাক্ষ্য কিছুতেই ফোন রিসিভ করছে না। ভ্রমর তখন বলে, এটাই হচ্ছে ছোটদা ভাইয়ের ব্যাড হ্যাবিট, ও কিছুতেই ফোন রিসিভ করবে না। এদিকে মিনু ওখান থেকে চলে যেতে গেলে তখনই সাক্ষর মা আবারও মিনুকে বলে, দেখো মিনু তুমি কাজটা মন দিয়ে করো, বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, সবার সাথে এভাবে কথা বলো না। মিনু বলে, আমি তো কথা বলতে চাইছি না, তোমরাই তো আমার মেয়ের নামে কথা বলছো, আমার মেয়ে তো এখানে নেই, তাহলে ওকে কেন বারবার টেনে আনছো এর মধ্যে? ঋষভ বলে, সত্যি ঝিল মেয়েটা খুব ভালো ছিল, কত গান গাইতো, খুব সুন্দর গানের গলা ছিল ওর। মিনু বলে, হ্যাঁ কিন্তু শুধু গান দিয়ে তো আর হবে না, টাকা দরকার ওর জন্য। আর ওদের তো নিজস্ব ব্যান্ডও ছিল, কিন্তু ওরা কখনো এটা নিয়ে নিজেদের জীবন বৃদ্ধি করবে এটা কখনো ভাবেনি। গানটা ওর শখ ছিল। এরই মধ্যে ঠাকুরমশাই এসে বলে, তাড়াতাড়ি করুন, বেশি দেরি করা যাবে না। তখনই সাক্ষর মা বলে, এখনও তো আমার ছেলেটা এসে পৌঁছলো না, কি যে করি, কোন দিকে যে আমি যাই, এবার তো আমার টেনশন হচ্ছে। ঠিক তখনই ওখানে সাক্ষ্য চলে আসে। সাক্ষর মা সাক্ষ্যকে জিজ্ঞেস করলে যে সে এতক্ষণ কথা ছিল, সাক্ষ্য বলে, একটা দরকারি কাজ রয়েছে। তখনই শতরূপা বলে, আজকের দিনে এমন কি দরকারি কাজ থাকতে পারে? সাক্ষ্য বলে, আমি একজন ডক্টর, আমার কিছু পার্সোনালিটি রয়েছে, তাই এভাবে আমি সবার কথার উত্তর দিতে পারবো না। ঋষভ বলে, হ্যাঁ হ্যাঁ সাক্ষ্যদা এসব ছাড়ো, অনেকক্ষণ তো আমরা কোনো আড্ডা দিই না তাই না, চলো একটু আড্ডা দিয়ে দিই। এরই মধ্যে ভ্রমর বলে, না আর আড্ডা দিতে হবে না, আমি তোমার সাথে পার্লারে যাব। শতরূপা বলে, ওর সাথে পার্লারে কেন যাবি? বাড়ির গাড়ি রয়েছে সেটাতে যা। ভ্রমর বলে, দেখো মা, আজ তো নয় যে আমি ওর সাথে যাচ্ছি, এর আগেও কতবার চেয়েছি, তুমি সব জেনেও না বোঝার ভান কেন করছো বলো তো? শতরূপা বলে, কি বলতো, এখন আমার ছেলে মেয়েদের জীবনে যে কি ঘটে যাচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। সাক্ষ্য বলে, না আর কোনো অঘটন ঘটবে না, সব অঘটন আমি ঠিক করে দেব। এরপর সবাই যে যার মতো ওখান থেকে চলে যায়। এর সাক্ষর মা শতরূপাকে বলে, শোন তোর সাথে আমার কথা রয়েছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের কিছু পার্সোনাল জিনিস থাকে, তাদের স্পেস দিতে হয়, এভাবে সব জিনিসে তাদের জোর জবরদস্তি করা যায় না রে। শতরূপা বলে, আমার ছেলেটাকে নিয়ে কোনো অসুবিধা নেই দিদিভাই, শুধু আমার এটাই অসুবিধা, ও ছুটকির ছেলে। সাক্ষর মা বলে, দেখবি পরে সব ঠিক হয়ে যাবে বিয়ে হয়ে গেলে, দেখছিস না আমাদের সাক্ষ্য ঠিক সময়ে ও ডিভোর্স দিয়ে দিয়েছে। ও ঝিলকে ভালোবেসে ফেলতো তাহলে কি আমরা আর ওকে আলাদা করতে পারতাম? কখনোই পারতাম না। এদিকে ঝিলের বান্ধবীরা ঝিলকে কনে রূপে সাজাতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।